রাজধানীর হাওয়া এখন আর আগের মতো উষ্ণ নেই। ভোরবেলা কিংবা গভীর সন্ধ্যা নামতেই বাতাসে হালকা শীত অনুভূত হয়। এরই মাঝে কেউ কেউ ব্যবহার করা শুরু করেছে শীতের পোশাক। এদিকে শীত আসতে না আসতেই ঠান্ডার ইঙ্গিত বুঝে শীতের হরেক রকমের পোশাক বাজারে নিয়ে এসেছেন ব্যবসায়ীরাও। আর তাই চলতি মাস থেকে নগরীতে শীতল হাওয়া বইতেই রাজধানীতে শুরু হয়েছে শীতের পোশাক কেনাবেচার ধুম। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। প্রকৃতিতে বইছে শীতের আমেজ। সকাল হলেই কুয়াশার চাদরে ঢেকে যায় রাজধানী। ঘাসের ডগায় শিশিরের মুক্ততানা। আর তাই সন্ধ্যা নামতেই বাড়তে থাকে শীতের আবহ। শীত ঘিরে এরই মধ্যে নগরীর বিভিন্ন শপিং মলের সামনে শুরু হয়েছে পিঠা বিক্রির ধুম। পাশাপাশি দেদারসে চলছে শীতের পোশাক বেচাকেনা। শীতের এই পোশাক কেনাবেচার দৃশ্যটি রাজধানীর নিউ মার্কেট গাউসিয়া ঢাকা কলেজের সামনের সড়কের, যেখানে বসানো হয়েছে হরেক রকমের শীতের পোশাকের পসরা। কেবল ফুটপাতেই নয়, নগরীর শপিং মল আর শোরুমেও টানিয়ে রাখা হয়েছে এমন হরেক রকমের শীতের কালেকশন। ক্রেতারা বলছেন, শীতের এই সময়ে পুরোপুরি কেনাকাটা না করলেও তাদের অনেকেই আবার এসেছেন শীতের নতুন নতুন কালেকশন দেখতে। শীত আসতেছে, তো এই উপলক্ষে আমরা সবাই এখন শীতটাকে মোকাবেলা করার জন্য সবাই এখন আমাদের পছন্দ মতো পোশাক যারা নিতে যাচ্ছি। আসলাম এখানে ব্লেজার দেখতে। শীতের জন্য স্যুটটা অনেক ডিমান্ডেবল একটা প্রোডাক্ট আর কি, তো দেখতে আসছি, কিনতে আসছি, পছন্দ হলে কিনবো। আবার কেউ কেউ আগে থেকে কিনে নিচ্ছেন শীতের ছোটদের পোশাক। তারা জানান, এই মুহূর্তে প্রয়োজনটাই জরুরি, তাই পণ্যের দাম বেশি হলেই বাকি। শীত আসতেছে, এখন তো আমরা নতুন জামা কাপড় কিনতে হবে শীতের জন্য, তো এখনো কেনাকাটা শুরু করি না, আমরা শুরু করবো। দেখতে আসছি আমরা, এখন হালকা শীত আসছে, এই জন্য আমরা সোয়েটার নেওয়ার জন্য আসলে মার্কেটে। বিক্রেতারা বলছেন, এবার শীত আসতে না আসতেই শীত মার্কেটের লোক সমাগম হয়েছে আশানুরূপ। তারা আশা করছেন, দিন যতই যাবে ততই বাড়বে শীতের পোশাক বেচা কেনা। কালেকশন তো শীতের জন্য বেশ ভালো করছি, কিন্তু শীত প্রতি বছরই এর ভিতরে কিছুটা পরে, কিন্তু এবার সেই লক্ষণটা পাচ্ছি না। হয়তো সামনে শীত আসবে সেই আশায় আছে। আমাদের কাছে অনেক ভ্যারাইটিস কালেকশন আছে, আপডেট কালেকশন আসতেছে, তারপর সামনে আরও নামবে। বেশি না লাগতেছে না, বেশি কিনা লাগবে যদি আর একটু ঠান্ডাটা আর কি পরে আর কি, তারপর মোটামুটি আলহামদুলিল্লাহ চলতেছে। টুপি উঠাইছি, কানটুপি উঠাইছি, মার্বেল উঠাইছি, শীত মোজা আছে, ছোটদের বাচ্চাদের মোজা আছে, এগুলা বিক্রি করতেছি। বেচা কিনা কম, অন্যান্য বছরের থেকে এবছর একটু কম। নগরীর এলিফ্যান্ট রোডের শোরুমগুলোতে ক্রেতাদের সরব উপস্থিতিতে খুশি বিক্রেতারাও। তারা বলছেন, শীত এলেই বৃদ্ধি পায় তাদের বেচা কেনাতেও। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও সেই তুলনায় কমেনি দাম, বরং 2 সপ্তাহ আগের চেয়ে বেশিরভাগ সবজির দর কেজিতে বেড়েছে 20 টাকার মতো। কোনোটির দাম দ্বিগুণ হয়েছে, তবে আলোচনায় থাকা পেঁয়াজের দর কিছুটা কমেছে, কাঁচামরিচের দর নেমেছে অর্ধেকে। ডিম, মুরগি সহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্বাভাবিক। সরবরাহ বাড়ালেও উৎপাদন এলাকার সবজির দর চড়া, এর প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে। এদিকে সবজির বাজার চড়া হলেও ডিম ও মুরগির বাজারে কিছুটা সুবাতাস বইছে। গত সপ্তাহের মতো ফার্মের প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 120 টাকায়, যদিও পাড়া মহল্লায় 125 টাকায় বিক্রি হতে দেখা গেছে। মুরগির বাজার গত সপ্তাহের মতো স্থির রয়েছে। প্রতি কেজি ব্রয়লার 160 থেকে 170 এবং সোনালী জাতের মুরগির কেজি 260 থেকে 290 টাকা দরে বিক্রি হচ্ছে। মাছ মাংসের বাজারে তেমন পরিবর্তন দেখা যায়নি। এদিকে 15 থেকে 20 দিন আগে অস্থির হয়ে ওঠা পেঁয়াজের বাজার আরও কমতির দিকে রয়েছে। গত সপ্তাহের চেয়ে কেজিতে আরও 5 টাকা কমে বিক্রি হচ্ছে 100 থেকে 105 টাকা দরে। আর পাতাযুক্ত নতুন পেঁয়াজের কেজি কেনা যাচ্ছে 70 থেকে 80 টাকায়। দর্শক, বাজার দরের আরও বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত আছেন শিমুল খান। শিমুল, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। বাজার পরিস্থিতির কথা জানতে চেয়েছেন আমাকে। আমি রয়েছি রাজধানীর সবচেয়ে বড় বাজার কারওয়ান বাজারে আমি অবস্থান করছি। আসলে এই যে ভরা মৌসুমের শীত, সেই শীতকে উপেক্ষা করে আমাদের দেশের যে কাঁচা বাজার রয়েছে, সবজি, বিশেষ করে বিভিন্ন সবজি কাঁচা বাজারে আসে, সেই সবজির কাঁচা বাজার আসলে শীত অনুযায়ী এই সবজির বাজার কিন্তু আসলে কমেনি। আমি কারওয়ান বাজারে অবস্থান করছি। বিভিন্ন সবজিগুলো রয়েছে আমাদের এখানে। সিমগুলো বিক্রি হচ্ছে 100 টাকা 80 টাকা দরে, টমেটো 80 টাকা 100 টাকা দরে, বেগুন বিক্রি হচ্ছে বেগুন 100 টাকা 120 টাকা দরে বিক্রি হচ্ছে। আসলে গত সপ্তাহের চেয়ে কিন্তু সবজির দাম বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সবজির দাম কমার কথা ছিল, কিন্তু
সবজির দাম কিন্তু কমেনি। এখানে ক্রেতাদের ক্ষোভ প্রকাশ করতে গেছে। ভরা মৌসুমে সবজির এমন নাজেহাল অবস্থায় তারা ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বলে তারা দাবি করছেন। আমরা একজন ক্রেতা রয়েছেন আমাদের সাথে, আমরা একটু তার সাথে কথা বলবো। ভাই, একটু আমাদেরকে জানাবেন, আসলে এখন তো আমাদের দেশে ভরা মৌসুম, শীত, সেই জায়গা থেকে শীতের সবজিগুলোর দাম কেমন দেখছেন? ভাই আসলে ডিসেম্বর মাস তো চলে এসছে, কিন্তু সেই অনুযায়ী আসলে সবজির দাম এখন যেরকম স্টেবল হওয়ার কথা ছিল ওরকম নেই আর কি। দামটা একটু সব কিছু বেশি মনে হচ্ছে। যেমন ছোট ছোট আপনার কপিগুলি হচ্ছে 50 টাকা 60 টাকা করে, যেটা হচ্ছে এই সিজনে 30 টাকা বা ম্যাক্সিমাম 40 টাকা হইতে পারে। প্লাস হচ্ছে অন্যান্য সবজিগুলির দামও একটু বেশি মনে হচ্ছে আর কি। আসলে এই জন্যই আসলে দায়ী কারা? সরবরাহের সমস্যা নাকি অন্য কোনো ত্রুটি দেখছেন? সাপ্লাই চেনে যারা আছে তারা ভালো বলতে পারবে, বাট এখন তো সিজনও ভালো, রোদ বৃষ্টি সব কিছুই তো, ওয়েদার তো ভালো আছে, কিন্তু সবজির দাম এখন এই মুহূর্তে কেন এরকম, এটা আসলে প্রশাসন ভালো বলতে পারবে যে আসলে কী কারণে এরকম হচ্ছে। এখন আমার তো যতটুকু মনে হচ্ছে উৎপাদন যথেষ্ট পরিমাণ আছে, এ নিয়ে তো কোনো ধরনের রিপোর্ট নেই যে উৎপাদনের ঘাটতি আছে। তারপরও আসলে বাজারটাকে নিয়ন্ত্রণে রাখা উচিত। সেক্ষেত্রে হচ্ছে আশা করি দামটা কমবে সামনে। গত বছর ভালোই ছিল সবজির দামটা এই সময়, বাট এই বছর অনেক বেশি আনস্টেবল। আপনাকে ধন্যবাদ। সেগুলো শুনছিলেন যারা এখানে বাজারে সবজি ক্রয় করতে এসেছে, তারা কিন্তু তাদের প্রতিক্রিয়া যারা ছিলেন তারা বলছেন যে সবজির ভরা মৌসুমে যদি এরকম দামে কিনতে হয় তাহলে অন্যান্য সিজনে তাদের ক্রয় ক্ষমতা কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা কারওয়ান বাজারে রয়েছি। একটি বিষয় জানিয়ে রাখি, মরিচের দাম কিন্তু খুবই বৃদ্ধি ছিল গত সপ্তাহে, সেই মরিচের দাম কিন্তু কমে এসেছে, সেই সাথে পেঁয়াজের দামগুলোও কমে এসেছে। অন্যান্য সবজিগুলোর দাম কিছুটা কমেছে, 10 টাকার মতো কমেছে, এটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। আমরা আরেকজন ক্রেতার সঙ্গে একটু কথা বলবো, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আমরা দেখানোর চেষ্টা করছি আসলে বাজার দরের পরিস্থিতি, বাজারে অবস্থা, এবং আমরা ব্রয়লার মুরগির দাম, আসলে মুরগির দামগুলো রয়েছে, সেই মুরগির দামগুলো কিন্তু আসলে কিছুটা কমেছে। মাছের দাম মাছের দামও হাতের নাগালে রয়েছে, এমনটি কিন্তু বাজার ঘুরে আমি তথ্য পেয়েছি। এই ছিল আমার কাছ থেকে কারওয়ান বাজার থেকে সর্বশেষ আপডেট। শারমিন, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ আপডেট। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কারওয়ান বাজার থেকে বাজারের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিমুল খান। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদীর ওপর সেতু নির্মাণের কাজে ধীর গতির কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছে 20টি গ্রামের প্রায় 70,000 মানুষ। কৃষিপণ্য, স্কুল কলেজের শিক্ষার্থী সহ গুরুতর রোগীদের যাতায়াতের অসুবিধা হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সেতু নির্মাণ কাজ 30 অক্টোবরে শেষ হওয়ার কথা থাকলেও মাত্র 50% কাজ শেষ হয়েছে। আগামী বছর ফেব্রুয়ারিতে কাজ সমাপ্ত করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। প্রতিনিধি শামীম আলমের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাতবর। পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের নামে প্রায় 107 কোটি টাকা ব্যয়ে 2022 সালের অক্টোবরে জামালপুর সদর উপজেলার নান্দিনা লক্ষ্মণপুর রোড ভায়া লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদ রোড হয়ে ব্রহ্মপুত্র নদীর ওপর 606 মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। গত অক্টোবর মাসেই প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও বর্তমানে দৃশ্যমান হয়েছে মাত্র 50% কাজ। প্রকল্পের নির্মাণ কাজে ধীরগতি থাকায় চরাঞ্চলে উৎপাদিত কৃষি পণ্য আনা নেওয়া ও নদী পারাপারে চরম দুর্ভোগ পোহাচ্ছে প্রায় 20 গ্রামের মানুষ। স্থানীয়রা জানান, সেতুটির কাজ সম্পূর্ণ না হওয়ায় নৌকা দিয়েই পার হতে হচ্ছে তাদের। কত বছর নাগবো না নাগবো ওটা কিন্তু শিওর নাই। 3 ভাগের 1 ভাগ হয়েছে, 2 ভাগই বকেয়া পড়ে আছে, কিন্তু অনেক দীর্ঘদিন চলতে আছে। এই ব্রিজের জন্য আমাদের নানান ভোগান্তি। আমরা আকুল আবেদন আমাদের ব্রিজটা যেন অতি দ্রুত সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়। আমাদের এখানে এসে দাঁড়ায় থাকে নৌকার লাগিয়ে, তো আমরা এই নৌকার জন্য অনেক ভোগান্তি থাকি। তো এই ব্রিজটা হয়ে গেলে আমাদের অনেক সুবিধা হইতো। আমরা মোটর সাইকেল ঠিকভাবে পার করতে পারতেছি না, আমাদের সময়ের অনেক ব্যাঘাত ঘটতেছে।
ছাত্রছাত্রীরা ঠিকভাবে স্কুল কলেজে যাইতে পারতেছে না, কারণ আমাদের চোরেতে ওই রকম ভালো স্কুল কলেজ নেই। সেতুটির নির্মাণ দ্রুত শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা। ব্রিজের অ্যাপ্রোচে যে জমি অধিগ্রহণের ব্যাপারটা ছিল সেই ব্যাপারে দেখা যাচ্ছে ইতিমধ্যে আমরা জেলা প্রশাসনের সহায়তায় দুই পাশে অ্যাপ্রোচ রোডের জন্য 3.6 একর জমি ইতিমধ্যে অধিগ্রহণের কাজ সমাপ্ত হয়েছে এবং অধিগ্রহণের যে জমির মূল্য ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসনের কাছে আমরা দিয়েছি। চলমান সেতুর কাজ দ্রুত শেষ হবে এমনটাই দাবি স্থানীয়দের। ইলিয়াস মাতবর, মাই টিভি। নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যাঙের ছাতার মতো বরিশালে যত্রতত্র গড়ে উঠেছে রেস্তোরাঁ বা খাবারের দোকান। ব্যবসায়ী মালিক সমিতির কাছে নেই এর সঠিক পরিসংখ্যানও। বৈধ সনদ নেই অধিকাংশ প্রতিষ্ঠানের। নোংরা পরিবেশ আর মানহীন খাবারে সয়লাভ। এসব রেস্টুরেন্টে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। বরিশালে প্রতিদিনই নামে বেনামে পাড়া মহল্লায় খেয়াল খুশি মতো গড়ে উঠেছে খাবারের হোটেল বা রেস্টুরেন্ট। দু একটি বড় প্রতিষ্ঠান ছাড়া অধিকাংশরই নেই পরিবেশ, স্বাস্থ্য, স্যানিটারি, ফায়ার, পর্যটন বা ভ্যাট ট্যাক্সের বৈধ সনদ। আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ যে সবসময় একটা ভালো খাবার আমরা কাস্টমারকে দিব এবং ভালো একটা সার্ভিস আমরা কাস্টমারকে দিব। যে লাইসেন্সগুলো আছে সেগুলো আমরা অলরেডি প্রসেসিংয়ে আছে, আমরা রেডি করেছি, এখন পর্যন্ত এখানে এসে পৌঁছায় না। ভালো খাদ্য, সুস্থ দেহ দেশ ও জাতি গঠনে প্রথম সহায়ক হলেও বরিশালে টাকা দিয়েও গ্রাহকরা পাচ্ছে না খাদ্যর গুণগত মান, তাই প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত। আমাদের খাদ্যের যে গুণগত যে মানটা ওইটা যেন নিশ্চিত করা হয়। যেসব ছাড়পত্র দরকার, লাইসেন্স দরকার, সেটা যদি তারা নিশ্চিত করে নিয়মিত আপনার পরিদর্শনের মাধ্যমে, নিয়মিত অভিযানের মাধ্যমে, তাহলে সাধারণ মানুষ খেয়ে পরে সুস্থভাবে বাঁচতে পারবে। একই নামে রয়েছে একাধিক প্রতিষ্ঠান। খেয়াল খুশি মতো মূল্য নির্ধারণেও রয়েছে বড় ধরনের প্রতারণা। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বা ভোক্তা অধিকারের অভিযান নিয়েও হতাশ গ্রাহকরা। হাইজিনটা মেনটেন করা, যেখানে ওনারা রান্না করে সেই রান্নাঘরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন। আবার দেখা যায় যে 2 দিন 3 দিনের খাবার ওনারা ফ্রিজিং করে, ফ্রিজিং করানোর পরে সেটাকে গরম করে প্যাকেট করে সুন্দর করে আমাদের দিয়ে দিল। আমি তো বুঝতে পারলাম না যে আমি কয়দিনের খাবারটা খাচ্ছি। নতুন হোটেল রেস্তোরাঁ সমিতির আওতায় না থাকায় এই প্রতারণা বলে জানান সমিতির সভাপতি। এই মানহীন খাবারের জন্য আমাদের অনেক কিছু শুনতে হয়, সব সেমিনারে আমরা অনেক কথা শুনি এই খাবারের জন্য। এটা হোটেল যারা রেস্তোরাঁ চালায় তাদের গাফিলতির জন্য এইভাবে হয়, কিন্তু পয়সা কাস্টমারের কাছ থেকে তারা ঠিকই নিচ্ছে। অভিযানের পাশাপাশি ক্রেতাদেরও সচেতন হওয়ার আহ্বান জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তাকেও তো এখানে সচেতন হতে হবে। সে যদি একদিন খেয়ে মনে করে যে না এই প্রতিষ্ঠানের খাবারের মান ভালো না, আমি ওই প্রতিষ্ঠানে খাবো না, তার অন্য যেখানে ভালো, অবশ্যই এখন তো অনেক প্রতিষ্ঠান, সে সেখান থেকে খাবার কিনে খাবে। নেই স্বাস্থ্য, পরিবেশ বা স্যানিটারির বৈধ সনদ, তবুও যত্রতত্র গড়ে উঠছে এসব মানহীন খাবারের দোকান। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে বরিশালবাসী। তাই এখনই এদের লাগাম টেনে না ধরলে হুমকির মুখে পড়বে আগামীর স্বাস্থ্য খাত। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। মাদক দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ বিনির্মাণে রাজধানীর ভাসানটেক বিআরবি মাঠে ঢাকা 17 সংসদীয় আসনের উদ্যোগে ছাত্র, যুব ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আমির বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর SM খালেদুজ্জামান। আর উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির এর কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। সমাজকে এগিয়ে নিতে নারীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ, তাদের উপস্থিতি ব্যতীত সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয় বলেও জানান বক্তারা। শুরু করে নারী পুরুষ সকল স্তরের মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে শুধুমাত্র স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। আমাদের স্বপ্ন এই বাংলাদেশ একটি ন্যায় ইনসাফের বাংলাদেশে পরিণত হবে। আমাদের স্বপ্ন এই বাংলাদেশ আধিপত্যবাদ মুক্ত, স্বৈরাচার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, ইনসাফপূর্ণ বাংলাদেশে পরিণত হবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই জনপদে বারবার
শরীয়তুল্লাহ তিতুমির থেকে শুরু করে সকলে জীবন দিয়েছে, আবু সাইদরা জীবন দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। 2024-এর জুলাই আগস্টে শহীদ আবু দর্শক, গণসমাবেশ থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মিফতা গালিব। গালিব, ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। সত্র আসনে মূলত দেখতে পাচ্ছেন যে সত্র আসনে মোটামুটি জামাত ইসলামের নাগরিক এবং ছাত্র সমাজ এবং যুব গণসমাবেশের আয়োজন করা হয়েছে। তো যুব গণসমাজে আপনি যেমনটি দেখছেন যে তারা মূলত ন্যায় ভিত্তিক দুর্নীতি মুক্ত এবং মাদক মুক্ত একটি বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে মূলত তারা আজকে গণসমাবেশ আয়োজন করেছে। গণসমাবেশে আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে কিছুক্ষণ আগে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও ঢাকা সত্র আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস.এম. খালিদুজ্জামান এবং মহানগর উত্তর জামাতের আমির সেলিমউদ্দিন উপস্থিত হয়েছে। এছাড়া এখন আপনি দেখতে পাচ্ছেন এখন বক্তব্য দিচ্ছে জামাতেরই ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম কথা বলছে। আসলে এখানে আপনি দেখছেন যে কয়েক হাজার মানুষ মূলত তারা ব্যানার পেস্টুন এবং বাংলাদেশের পতাকা নিয়েই মূলত এখানে উপস্থিত হচ্ছেন। তারা জানাচ্ছেন যে নতুন বাংলাদেশে তারা জানাচ্ছেন নতুন বাংলাদেশে কোনো দুর্নীতির স্থান থাকবে না এবং তারা একটি ফ্যাসিবাদ মুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ গড়ার প্রত্যয়কে তারা সামনে নিয়ে আসার চেষ্টা করছে। এখানে দেখছেন যে মানুষ তাদের স্বতঃস্ফূর্ত অবস্থান তারা নিয়েছে এখানে। এছাড়া আমরা একটু আগে দেখে এসেছি যে পাশে আরেকটা মাঠে মূলত নারীদের ব্যবস্থা করা হয়েছে। সেখানেও দেখলাম যে মোটামুটি কয়েক হাজার নারী, জামাত ইসলামী সমর্থিত কয়েক হাজার নারী তারা উপস্থিত হয়েছে। তারা জানিয়েছেন যে তারা নারীদের অধিকার নিশ্চিতে তারা ইসলামকে পাশে চায়, এমনটি তারা জানিয়েছেন। তো আমরা আপনাদের মাধ্যমে আমরা দেখাতে চাচ্ছি যে মোটামুটি আপনাদের মাধ্যমে আমরা দেখাতে চাচ্ছি যে বিদেশ থেকে পরিচালনা করা যাবে না, বাংলাদেশে এসে পরিচালনা করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বক্তব্য দিচ্ছে এবং আমরা একটু দেখাতে চাচ্ছি যে জামাতের আমির এবং উত্তরের আমির সহ বেশ কয়েকজন নেতা উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের মাধ্যমে। এটা দিবা স্বপ্নে পরিণত হবে। সাহস থাকলে বাংলাদেশে এসে বাংলাদেশের সাথে মানুষের সাথে রাজনীতি করে এরপর ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখুন। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির 1977 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ছাত্র সমাজকে, যুব সমাজকে নৈতিকভাবে মেধার ভিত্তিতে তো এই যে মোটামুটি আমরা দেখাতে চেষ্টা করেছি যে এখানে জামাত ইসলামের কয়েক হাজার মানুষ মূলত উপস্থিত হয়েছে এবং কিছুক্ষণ পরই মূলত জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কথা বলার কথা রয়েছে। তো এই ছিল নাগরিক এবং ছাত্র এবং যুব সমাবেশের সর্বশেষ অবস্থা। শারমিন। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, জামাতের গণসমাবেশ থেকে সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী মিফতা গালিব। সম্প্রতি লক্ষ্মীপুর 3 আসনের সংসদ সদস্য প্রার্থী জামায়াত নেতা ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের দেওয়া এক বক্তব্যের প্রতিবাদে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যাডি। তিনি বলেন, বক্তব্যটি প্রত্যাহার করতে হবে। এনি আরও বলেন, আপনারা যেভাবে ইসলাম বিদেশি হয়ে মানুষকে ওয়াদা করাচ্ছেন, তালিম দিচ্ছেন, এগুলো মানুষ গ্রহণ করেনি। বৃহস্পতিবার লক্ষ্মীপুর 3 সদর আসনে নিজ নির্বাচনী এলাকার ভবানীগঞ্জের চরভুতা গ্রামে ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে আয়োজিত নারী ভোটারদের সঙ্গে উঠোন বৈঠকে তিনি এসব কথা বলেন। একটা ইসলামিক দলের প্রার্থী আমার নেত্রীকে নিয়ে খুব খারাপ কথা বলেছে, যেটা হাসিনা বলছে, যেটা প্যাসিস্টরা বলছে, যেটা দোসররা বলছে। আমার নেত্রীটা কি এতিমের টাকা মারি খেয়েছে? ম্যাডাম খালেদা জিয়ার মামলা প্রমাণ হয়েছে। ম্যাডাম খালেদা জিয়া দেশের জন্য করছে, এতিমদের জন্য করছে, সাধারণ মানুষের জন্য করছে। আপনি জেলে যান নাই, আপনি লক্ষ্মীপুরের রাজপথে ছিলেন না, আপনি বন্যা কবলিত মানুষের পাশে ছিলেন না, মেডিকেল ক্যাম্প যখন গঠন করেছি তখন আপনি ছিলেন না। খালেদা জিয়া এই মাঠে এসেছে, তারেক জিয়া মাঠে এসেছে। আপনার মুখে খালেদা জিয়ার বিরুদ্ধে বক্তব্য মানায় না। আপনি আমার নেত্রী সম্পর্কে কথা বলেছেন,
আমার নেত্রী সম্পর্কে অপব্যবহার করেছেন, নেত্রীকে অবজ্ঞা করে কথা বলেছেন। আপনার কথায় দোষরের চাপ, ফ্যাসিস্টের কথা, এটা মানুষ পছন্দ করে নাই, আমরাও করি নাই। আমরা এটা তীব্র প্রতিবাদ জানালাম, ঘৃণা প্রকাশ করলাম, তীব্র প্রতিবাদ জানালাম, ঘৃণা প্রকাশ করলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণার অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ এলাকা থেকে শুরু করে র্যালিটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে উপজেলার লতিফপুর এলাকায় গিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থায়ী সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান। এছাড়া উপজেলা মহিলা দলের সভাপতি ইরানী সরকার, পৌর মহিলা দলের সভাপতি শাহনাজ, পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ইশরাত মনি সহ উপজেলা ও পৌর মহিলা দলের হাজারো নেত্রী ও কর্মী র্যালিতে অংশ নেন। নতুন প্রজন্মের যে সমস্ত ছেলে মেয়েরা ভোটার হয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ যে বিএনপি মূলত এই দেশের মানুষের আপামর জনসাধারণের সবচেয়ে আস্থার একটি দল, এবং বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্য দিয়ে সর্বস্তরের মানুষের নাগরিকের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে। সে বার্তা দিতেই মূলত আজকের এই র্যালি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী উপজেলা বিএনপির সভাপতি এম.এ. হান্নান। চাতলপাড় বিএনপির সভাপতি শরাফ খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাফ মিয়া ও অ্যাডভোকেট আরাফাত উল্লাহর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক মাহি আলম ভূঁইয়া, জামাল চেয়ারম্যান সহ আরও অনেকে। উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী নাজিরহাট কলেজকে সরকারিকরণের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও রাজনীতিক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। নাজিরহাট কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা, যোগাযোগ, চিকিৎসা ও কর্মসংস্থান সব ক্ষেত্রে উন্নত একটি শান্তির হাটহাজারি গড়তে কাজ করছে তিনি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে মীর হেলাল বলেন, মেধার চেয়ে অধ্যাবসায় ও কঠোর পরিশ্রমী জীবনের বড় শক্তি। অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি সেসব প্রশ্নের জবাব দেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরুদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, গভর্নিং বোর্ডের সদস্য কাজী সাইফুল ইসলাম টুটুল ও অতিথিরা উপস্থিত ছিলেন। সরকারের ওয়ান স্টপ সলিউশন সেন্টারের প্রচার বিষয়ক জেলা পর্যায়ের উপকারভোগী ও সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নগরীর আমতলার মোড়ের কারিতাস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ.কে.এম. আখতারুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এ.কে.এম. কুদরতি খুদা, কারিতাস আঞ্চলিক পরিচালক মিস্টার ফ্রান্সিস ব্যাপারী, সেন্ট বাংলাদেশ নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন সহ উপজেলা সরকারি বিভিন্ন দপ্তর ও বরিশাল নদী আগলঝাড়া সহ বিভিন্ন জেলা উপজেলার উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এখন আমরা রাইট বেসড কাজ করব মাধ্যমে এই পর্যায়ে কুষ্টিয়ার দৌলতপুরে ২০২৫-২৬ অর্থ বছরে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উচ্চমূল্যে মশলা উৎপাদন প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মাঝদিয়ার মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস। কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শওকত হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসিন আলী। এই সময় স্থানীয় কৃষক ও মাঠ পর্যায়ের কৃষি উপ সহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গায় হঠাৎ করে বাড়তে শুরু করেছে শীতজনিত রোগীর সংখ্যা। বহির্বিভাগ ও আন্তঃবিভাগে প্রতিদিনই বাড়ছে রোগী। রোটা ভাইরাসের কারণে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে ডায়রিয়ায়। শয্যার তুলনায় কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভোগান্তি বেড়েছে। বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সর্দি, কাশি, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ৫৬ জন রোগী ভর্তি হয়েছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ডাক্তার মাহবুবুর রহমান মিলন জানান, শীতের তীব্রতা বাড়ার কারণে সর্দি, কাশি ও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিন। বহির্বিভাগে রোগীর সংখ্যা তুলনামূলকভাবে
তুলনামূলকভাবে বেশি। রোটাভাইরাসের কারণে 6 মাস থেকে 2 বছরের শিশু বেশি ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এছাড়া শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। শয্যার তুলনায় বেশি রোগী ভর্তি হওয়ায় মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। তবে হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে বলে জানান শিশু কনসালটেন্ট ডক্টর মাহবুবুর রহমান মিলন। সারা দেশে নিম্ন আদালতের 826 জন সিনিয়র সিভিল জজ থেকে যুগ্ম জেলা জজ, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ ও অতিরিক্ত থেকে জেলা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে AFM গুলজার রহমান উপসচিব প্রশাসন 1 স্বাক্ষরে 250 জন অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে খন্দকার তোফাইলকে দিনাজপুরের পারিবারিক আপিল ট্রাইব্যুনালে, মোসাম্মদ আয়েশা সিদ্দিকাকে আইন মন্ত্রণালয় জেলা ও দায়রা জজ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে আইন মন্ত্রণালয় জেলা ও দায়রা জজ, রোজিনা খানকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জেলা ও দায়রা জজ, আলমগীর কবির শিপনকে পাবনার শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল জেলা ও দায়রা জজ, কানিজ ফাতিমা রুমকিকে সিলেটের পারিবারিক আপিল ট্রাইব্যুনাল ও মামুনুর রশিদ নীরবকে পারিবারিক আপিল ট্রাইব্যুনাল জেলা ও দায়রা জজ কক্সবাজার। তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনে 2026-এর মহাসচিব পদপ্রার্থী। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউদুর রহমানকে গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ আলমগীর হোসেনকে অতিরিক্ত জেলা দায়রা জজ চাঁপাইনবাবগঞ্জ ও ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন খানকে পদোন্নতি দিয়ে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে এবং মোহাম্মদ জাকির হোসেন টিপুকে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।